ডিজাস্টার করে যাবে এই বাংলাদেশে। মানুষ সন্তান হারানোর শোক ভুলতে পারে, কিন্তু সম্পদ হারানোর শোক কিন্তু ভুলতে পারে না। অনেকে বলছেন এটা জামাতের ব্যাংক, জামাত পরিচালিত হোক না, অসুবিধা কোথায় ছিল? জামাতের পরিচালনায় যতদিন ছিল ততদিন এই ব্যাংক সারা বিশ্বের কয়েকটি 22-23টি দেশের মধ্যে একটি ছিল, র্যাঙ্কিং এ ছিল, AA+ ছিল, সর্বোচ্চ রেমিটেন্স অর্জনকারী ছিল। জামাত থাকায় যদি ইসলামী ব্যাংক তরতর করে এগিয়ে যায়, দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করতে পারে, তাহলে এটা জামাতের হাত থাকাই তো উচিত ছিল বা উচিত। জামাতের হাতে ছিল, এখন জামাতের হাত থেকে অন্যরা কেন কেড়ে নেবে? ডাকাতরা কেন কেড়ে নেবে? এই মানুষগুলো এখন অপেক্ষা করছে যে কখন একটা ইঙ্গিত আসে, যে যে ইঙ্গিতের পর তারা এই ব্যাংক থেকে তাদের টাকাটা সরিয়ে ফেলবে। খুব স্মুথলি তাদের লোকেরা পরিকল্পিতভাবে টাকাগুলো সরিয়ে ফেলবে। ধরাটা খাবেন আপনারা, যারা অজামাত, মানে জনগণ। কিন্তু যখন টাকা তুলতে যাবে তখন যদি দেখে যে টাকা নাই, তখনই তো হাউকা ওটা লাগবে। এই ব্যাংক ধ্বংস হয়ে গেলে রেমিটেন্স, অনেক বড় রেমিটেন্স ধাক্কা খাবে সরকার। কিন্তু কেন সরকার এই ঝুঁকিটা নিচ্ছে? আদৌ কি সরকার নিচ্ছে, নাকি সরকারের মধ্যে বসে থাকা কোনো ব্যক্তি বিশেষ নিচ্ছে? এটি এখন আমাদের কাছে বোধগম্য নয়। কিন্তু আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে জামাত শেষ পর্যন্ত একটা ইঙ্গিত দিবে, অথবা দিয়ে দিয়েছে। যেই ইঙ্গিতের পর মানুষ কিন্তু আর টাকা জমা দেবে না, প্রতিদিন টাকা তুলবে। ইসলামী ব্যাংক কেড়ে নিলে কি করবে জামাত? আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ যেহেতু এস আলমের সঙ্গে জড়িত, তিনি যখন শিলংয়ে ছিলেন, এস আলমের তত্ত্বাবধানে ছিলেন, তার টাকা পয়সা অর্থনৈতিক শক্তির মাধ্যমে ছিলেন। তিনি যখন শিলং গেছেন বাংলাদেশ থেকে, যেটাকে অনেকে গুম বলে দাবি করে থাকেন, তিনি নিজেও খুব একটা গুম না বললেও দু একবার বলেছেন। তো তার সেই তথাকথিত গুমের ঘটনাটাও ঘটেছে এস আলমের বাসা থেকে। এস আলমের প্রতিনিধি হচ্ছেন এখন সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এটা হচ্ছে অফ দ্য রেকর্ড বা আনঅফিসিয়ালি, অফিসিয়ালিও হতে পারে, যেটা আমরা জানি না। কাগজপত্রে কোথাও নিঃসন্দেহে তাকে তেমন কোনো রাইট দেওয়া আছে যে কারণে তিনি এস আলমের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছেন, তিনি বা তার আত্মীয় স্বজন বা তার সন্তানেরা দেখাশোনা করছেন। তো সেই এস আলম এর মাধ্যমে এখন যেটা হচ্ছে সেটা হলো যে আবারও ইসলামী ব্যাংকটাকে কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। একের পর এক চেষ্টা চালাচ্ছে, মব সৃষ্টি করছে। যারা অবৈধভাবে চাকরিতে নিয়োগ পেয়েছিল, কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া, কোনো ধরনের পরীক্ষা দেওয়া ছাড়া, এমনকি নীলক্ষেতের জাল সার্টিফিকেট দিয়ে তাদেরকে আবার পুনরায় ব্যাংকে নিয়োগ দিয়ে ব্যাংকের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলার চেষ্টা চলছে। ব্যাংকের যে নেতৃত্ব, মেধাবী নেতৃত্ব, সেই নেতৃত্ব ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। অর্থাৎ মোটামুটি ইসলামী ব্যাংক কেড়ে নেওয়ার সব ধরনের ব্যবস্থাই সালাউদ্দিন গঙ্গেনা বা এস আলমের লোকেরা এটা করছে। আর সরকারও সেটা করার জন্য, সেটা করতে দেওয়ার জন্য প্রথমেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করলেন। এরপর জুলাই সনদে তৈরি বা বিগত সরকার, ইন্টারিম সরকারের আমলে তৈরি সনদ পরিবর্তন করে, অধ্যাদেশ পরিবর্তন করে সেখানে এই ব্যাংক ডাকাতদের পুনরায় মালিকানা ফেরত পাওয়ারও একটা ব্যবস্থা করে ফেলেছেন, আইনি ব্যবস্থা করে ফেলেছেন। এমতো অবস্থায় মানুষ আসলে কি ভাবছে? আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে, যে মানুষের ভাবনা হচ্ছে যে ইসলামী ব্যাংক আর জামাত ইসলামীর লোকদের হাতে থাকছে না, এইটা চলে যাচ্ছে এস আলমের হাতে, ডাকাতদের হাতে। আবার এখান থেকে টাকা পাচার হবে, আবার এখান থেকে আগের বার যেমন আওয়ামী লীগ এখান থেকে লাভবান হয়েছে, এখান থেকে এবার বিএনপি লাভবান হবে। তাহলে পাবলিকের কি অবস্থাটা হবে? একটা বিষয় খুব ক্লিয়ার, অনেকেই ডাকাতির জন্য এককভাবে দেখছি দায়ী করছে হলো এস আলমকে বা এস আলমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে, কিন্তু মূলত ঘটনাটা আসলে কে ঘটিয়েছে? এস আলম হচ্ছে কি সফটওয়্যার, বা বলতে পারেন একটা ভাইরাস, যে কোনো একটা আপনারা মনে করে নেন। তো এই ভাইরাস দিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ইসলামী ব্যাংক ধ্বংস করেছে, বাংলাদেশের মূল অর্থনীতিকে বিদেশে পাচার করে দিয়েছে। বলা হয়ে থাকে 2 লাখ কোটি টাকারও উপরে বিভিন্ন ব্যাংক থেকে পাচার করা হয়েছে। তার সবচেয়ে বড় অঙ্কটা গেছে ইসলামী ব্যাংক থেকে। ইসলামী ব্যাংক থেকেই যাক, যেখান থেকেই যাক, বাংলাদেশের ব্যাংকগুলো থেকে 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, নয়-ছয় করা হয়েছে। এই টাকাটা কি আসলে, এই যে কাজটা করানো হয়েছে,
এটা কি আসলে এস আলম করেছে নাকি এস আলমকে দিয়ে সরকার করিয়েছে? মূলত এস আলমকে দিয়ে সরকার করিয়েছে, কিন্তু কলুর বলদ মাইরটা খাচ্ছে সবসময় এস আলম, গালিটা খাচ্ছে এস আলম। কেন খাচ্ছে? কারণ তাকে দিয়ে এটা করানো হয়েছে, মানুষ তো তাকেই দেখতে পাচ্ছে। যদিও আমরা জানি যে এস আলমের এর কোনো ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। আমি যতদূর জানি যে এস আলমের সঙ্গে সকল রাজনৈতিক দলেরই সুসম্পর্ক আছে থাকে, এবং সে ব্যবসা করে এই ধরনের সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে। যখন যে ক্ষমতায় থাকে সেই এস আলমকে ভেঙে চুরে খায়, এবং তার প্রমাণ আমরা দেখলাম যে বিএনপি এবার ক্ষমতায় এসে এস আলমের মাধ্যমে আবার সেই ব্যাংক লুটপাটের পায়তারা শুরু করেছে। প্রশ্ন হচ্ছে এইটা আটকাবেন কিভাবে? খুব সহজ পদ্ধতি। যেহেতু আপনাদের কাছে জলজ্যান্ত প্রমাণ আছে যে এস আলম লুটপাটের কারণে বা এস আলমের মাধ্যমে বিগত সরকারের লুটপাটের কারণে আরো 5টি ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, এবং সেই ব্যাংকের গ্রাহকরা কিন্তু এখন আর কোনো টাকা তুলতে পারছেন না। কোটি কোটি টাকা থাকার পরও তারা এখন ভিখারি হয়ে গেছে। সো যদি এই ডাকাতরা আবার ইসলামী ব্যাংকে ফিরে আসে, সেক্ষেত্রে জনগণকে কি করতে হবে? জনগণ যেটা করবে সেটা হচ্ছে যে তাদের অ্যাকাউন্ট স্থগিত করবে, অথবা তাদের অ্যাকাউন্টে যত টাকা আছে সেটা অন্য ব্যাংকে সরিয়ে নেবে, সে টাকা তুলে ফেলবে, খরচ করে ফেলবে, যা খুশি তাই করবে। তবে করতে হবে একটু ধীরে ধীরে। যদি একত্রে সবাই যায় তাহলে আবার এই ব্যাংক দেউলিয়া হবে। যদি এই ব্যাংকে যারা টাকা রেখেছেন, আমানতকারী আছেন, তারা যদি টাকা তুলে নেয় বা তারা যদি ব্যাংক থেকে টাকা সরিয়ে নেয়, তাহলে এই ব্যাংকে কি থাকবে? কিছুই থাকবে না। ওই যে 6টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, এই ব্যাংকটাকেও দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবে। কারণ আমরা জানি যে এই মুহূর্তে কোনো ব্যাংকেরই এমন তরল মানি নেই যেটা দিয়ে আসলে আমানতকারীদের চাহিদা মিটাইতে পারে। তো বিএনপি যত লাফালাফি করুক, সরকার যত লাফালাফি করুক, ক্ষমতাটা আসলে জনগণের হাতে। ব্যাংকের মালিক যেই হোক, কোনো লাভ নেই। হ্যাঁ, আজকে আপনি মালিকানা নিয়ে যদি আপনি 15 দিনের মধ্যে ব্যাংক খালি করে ফেলতে পারেন, করতে পারেন, যতটুকু পারেন সেখান থেকে নিয়ে নিতে পারেন, কিন্তু জনগণ, আপনি যেমন টাকা সরিয়ে নেবেন, চুরি করবেন, পাচার করবেন, জনগণ তার নিজের টাকাটা যখন টান দিবে, আমানতগুলো তুলে ফেলবে, তখন ব্যাংক দেউলিয়া হবে। এই ব্যাংক দেউলিয়া হয়ে গেলে সবচেয়ে বড় লস কার? সরকারের। লাভ কার? রাজনৈতিক দলটার। সরকারি রাজনৈতিক দল যেটা, সে তার পকেটে টাকা পাবে, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার খালি হয়ে যাবে, রাষ্ট্রের একটি ব্যাংক ধ্বংস হয়ে যাবে, তার অর্থনীতি মুক্ত। ইসলামী ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, এই ঝুঁকিটা কেন বিএনপি নিচ্ছে? এটা আপনারা লিখে রাখেন। যদি এস আলম এই ইসলামী ব্যাংকের দায়িত্ব নেয়, পুনঃপ্রবেশ করে, এই যাদের চাকরির কথা বলা হচ্ছে তারা এখন দেখলাম নাটক করছে, রাষ্ট্রপতির কাছে কি বলে, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিচ্ছে। কিছুর দরকার নেই, এগুলো সব তাদের সাজানো, যে তোরা আমরা তাদের দাবি পূরণ করে দিচ্ছি। তারা দেখাবে যেটা গণদাবি, আমরা না মেনে উপায় ছিল। নিজেদের লোক দিয়ে আন্দোলন করিয়ে স্মারকলিপি দিয়ে আপনারা সেটা রেজলিউশন করেন, কিন্তু আলটিমেট কি হবে? আলটিমেট হবে ব্যাংকটা ধ্বংস হবে, জনগণের আস্থা চলে যাবে, দেউলিয়া হয়ে যাবে। আর হলে আপনার কি লাভ হবে? আপনি তো সরকার, আপনার কোনো লাভ হবে না। তাহলে আপনি এটা কেন করছেন? এখান থেকে মনে হয় যে আসলে বড় ধরনের একটা লুটপাট করে এই সরকার দ্রুত বিদায় নিতে চায়। 6 মাসের মধ্যেই হয়তো একটা নির্বাচন দিয়ে হয় তারা বিদায় নেবে, তা না হলে আরো বড় ডাকাতকে তাদের সঙ্গী করবে। আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল করবে, অথবা আওয়ামী লীগকেই আবার সরকার বানাবে, নিজেরা আবার এই টাকা নিয়ে প্রধান বিরোধী দল হবে, হতে পারে। এই ধরনের পরিকল্পনা বিএনপি থাকতে পারে। কারণ হচ্ছে যে বিএনপি যাদের ইনফ্লুয়েন্সে ক্ষমতায় এসেছে বা যাদের সহযোগিতায় ক্ষমতায় এসেছে, একই সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ ক্ষমতা এক্সারসাইজ করে। অর্থাৎ তাদের দুজনের নাটের গুরু বা খুঁটিটা একই জায়গায়। আদর্শিকভাবেও তারা প্রায় সেম। তারা উভয় দলই 72-এর সংবিধান, উভয় দলই 71-এর বয়ান নির্ভর, এবং এই যে মূল বয়ানটি মূলত ইন্ডিয়ার বয়ান। এই যে আমরা দুটি দলকে একই পারফরমেন্স দেখতে পাচ্ছি, তো তাদের আসলে লস বলে কিছু নাই।
আর মনে করে দেশের লস, দেশের ক্ষতি, জনগণের ক্ষতি আসলে মানে জনগণেরই ক্ষতি, তাদের কোনো ক্ষতি নেই। রাজনৈতিকভাবে বা কোনো কিছু অর্জনের চেষ্টা যদি তাদের থাকতো, তাহলে আমরা দেখতাম যে আওয়ামী লীগ অন্তত নিজের রাজনীতি ধ্বংস করতো না এই 3 টার্ম ক্ষমতায় থাকার মধ্য দিয়ে। তো সেই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে যদি পুনর্বাসন করা হয়, তাহলে সে আওয়ামী লীগ বিএনপিকেও মাঠ থেকে কখনো সাইড আউট করবে না, তাকে আবার পুনর্বাসন করবে, অর্থাৎ নিজেদের ভিতরে পিঠ চুলকানোর একটা নীতি তারা গ্রহণ করতেই পারে। এরকম পরিকল্পনা তাতে থাকতে পারে। কিন্তু বাংলাদেশের জনগণ যদি একবার দেউলিয়া হয়ে যায়, ব্যাংক দেউলিয়া হলে যাদের টাকা চলে যাবে তারা কিন্তু রাস্তায় নেমে হাউমাউ করে কাঁদবে। এবং এই মানুষগুলো এখন অপেক্ষা করছে যে কখন একটা ইঙ্গিত আসে, যে ইঙ্গিতের পর তারা এই ব্যাংক থেকে তাদের টাকাটা সরিয়ে ফেলবে। যদি মানুষ তাদের আমানত হেফাজত করার আগেই ডাকাতরা এসে তাদের টাকা তুলে নেয়, সেক্ষেত্রে মানুষ কি করবে? যারা একটু বুদ্ধিমান তারা এখন থেকে প্রস্তুতি নিয়ে টাকা হয়তো সরিয়ে ফেলছেন, তুলে ফেলছেন, খরচ করে ফেলছেন অল্প অল্প করে, বা এখন 1 জন 2 জন 10 জন 5 জন করে, অর্থাৎ যেটার এমন একটা অ্যামাউন্ট যেটা এখনো ব্যাংকের নজরে পড়ছে না, হতে পারে বা করতে পারে। আবার কিছু লোক আছে এখনো ব্যাংকের উপর আস্থা রাখছেন, দেখি না কি হয়, টাকা আবার জমা দিচ্ছেন, কেউ তুলছেন কেউ জমা দিচ্ছেন, এইটুকু আস্থা এখনো আছে, মানুষ চলছে করছে। কিন্তু আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে জামাত শেষ পর্যন্ত একটা ইঙ্গিত দিবে, অথবা দিয়ে দিয়েছে। যেই ইঙ্গিতের পর মানুষ কিন্তু আর টাকা জমা দেবে না, প্রতিদিন টাকা তুলবে। এবং জামাত এটা করবে বলেই জামাত হুঙ্কারটা দিতে পারছে। অনেকে বলতেছে যে এখানে জামাতের শেয়ার আছে 2%, ধরে নিলাম 2% আছে। অনেকে মনে করছে জামাতের আর কয়জন বড় লোক আছে, ধনী আছে, তাদের টাকা হোক। জামাত যদি ইন্টারনালি কোনো পলিসি গ্রহণ করে যে ঠিক আছে এখানে জামাতের শেয়ার নাই, জামাতের খুব বেশি লোক এখানে সদস্য না বা গ্রাহক নয়, জামাত শুধু তাদের লোকদেরকেই বলবো যে আপনারা আপনাদের টাকাগুলো তুলে ফেলেন, ব্যাংক কিন্তু আর আমরা ধরে রাখতে পারছি না, ব্যাংক ডাকাতদের হাতে চলে যাচ্ছে। দেন কি হবে? খুব স্মুথলি তাদের লোকেরা পরিকল্পিতভাবে টাকাগুলো সরিয়ে ফেলবে। ধরাটা খাবেন আপনারা, যারা অজামাত, মানে জনগণ। হ্যাঁ, যারা এটা বলছেন, যারা জোর গলায় বলছেন, এই প্রচারণাগুলো যারা চালাচ্ছেন, ধরা খাওয়ার পর কিন্তু আপনারাই খাবেন। মনে রাখবেন যে আপনাদের কষ্টের টাকা যদি হেফাজত করতে না পারেন, যেই ব্যাংক, অনেকে বলছেন এটা জামাতের ব্যাংক, জামাত পরিচালিত, হোক না, অসুবিধা কোথায় ছিল? জামাতের পরিচালনায় যতদিন ছিল ততদিন এই ব্যাংক সারা বিশ্বের কয়েকটি 22টি 23টি দেশের মধ্যে একটি ছিল, র্যাঙ্কিংয়ে ছিল, AA+ ছিল, সর্বোচ্চ রেমিটেন্স অর্জনকারী ছিল, সবচেয়ে বেশি আমানতকারী প্রতিষ্ঠান ছিল। তো জামাত থাকায় যদি ইসলামী ব্যাংক তরতর করে এগিয়ে যায়, দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করতে পারে, তাহলে এটা জামাতের হাত থাকাই তো উচিত ছিল বা উচিত। জামাতের হাতে ছিল, এখন জামাতের হাত থেকে অন্যরা কেন কেড়ে নেবে? ডাকাতরা কেন কেড়ে নেবে? জামাত যদি এই ব্যাংক ডাকাতদের চেয়ে ভালো চালায়, যদি তাতে ব্যাংকের উন্নতি হয়, জনগণের উন্নতি হয়, দেশের উন্নতি হয়, দেশের অর্থনীতি চাঙ্গা হয়, মানুষের আস্থা থাকে, তাহলে কেন এটা জামাতের হাত থেকে কেড়ে নিতে হবে? জামাতের, আমি ধরেই নিচ্ছি যে হ্যাঁ এটা এতদিন জামাত পরিচালনা করেছে, তো এতে কি ব্যাংক কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালো হয়েছে। এবং জামাত পরিচালিত বলেই মানুষ আস্থা পেয়েছে। আজকে যখন আমরা দেখব বা জনগণ দেখবে যে জামাতের লোকদেরকে সাইড আউট করে দিয়ে এসালমের লোক বা বিএনপির লোকেরা, লুটেরারা এখানে ঢুকছে, মানুষ তো আস্থা হারিয়ে ফেলবে এবং সঙ্গে সঙ্গে তাদের টাকা তুলে ফেলবে। কিন্তু যখন টাকা তুলতে যাবে তখন যদি দেখে যে টাকা নাই, তখনই তো হাউকাউটা লাগবে। এই ব্যাংক ধ্বংস হয়ে গেলে রেমিটেন্স, অনেক বড় রেমিটেন্স ধাক্কা খাবে সরকার। কিন্তু কেন সরকার এই ঝুঁকিটা নিচ্ছে? আদৌ কি সরকার নিচ্ছে, নাকি সরকারের মধ্যে বসে থাকা কোনো ব্যক্তি বিশেষ নিচ্ছে? এটি এখন আমাদের কাছে বোধগম্য নয়। কারণ আমরা দেখছি যে সরকার বলতে যদি আমরা এখন প্রধানমন্ত্রীকে মনে করি, তাহলে প্রধানমন্ত্রী একের পর এক ব্লান্ডার করছেন। তিনি তার বক্তব্যে, তার আচরণে, তার জেস্টার পলিটিক্সে কোথাও তাকে আমরা পাচ্ছি না। তিনি তার এমন এক জায়গায় চলে গেছেন যে তাকে একটা পুতুল মনে হয়, তাকে কোনো সক্রিয় মানুষ মনে হয় না। তিনি নিজের সিদ্ধান্তে কিছু করছেন পারছেন কিনা, বা তিনি তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে সেটা তিনি ধরতে পারছেন কিনা, এটা আমাদের কাছে মনে হয় না। আমাদের কাছে বরং স্পষ্ট মনে হয় যে তাকে পুতুলের মতো ব্যবহার করে তাকে ধ্বংস করার, তার দলকে ধ্বংস করার চক্রান্ত চলছে।
এবং এই চক্রান্তের অংশ হিসেবে এই ব্যাংক ধ্বংসের চক্রান্ত, এবং এই ব্যাংক ধ্বংস করা মানে হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করা, বাংলাদেশের জনগণকে দেউলিয়া করা। এটা আটকাতে হবে এবং এইটা প্রতিরোধ করার ক্ষমতা জনগণের আছে। যে কোনো মুহূর্তে গ্রাহকদের যেভাবে আমরা ঐক্যবদ্ধ হতে দেখলাম, রাস্তায় নামতে দেখলাম, একটা ব্যাংকের জন্য এই গ্রাহকরা আরো বেশি প্রবলভাবে নেমে আসবে। কারণ যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে তাদেরকে এর চেয়েও বেশি রাস্তায় নামতে হবে, নেমে মাইর খাইতে হবে এবং টাকা ছাড়া বাড়ি ফিরতে হবে। গ্রাহকদের এখন অত্যন্ত নিবিড়ভাবে সতর্ক থাকতে হবে। ডাকাত প্রবেশের আগেই তাদের মালামাল হেফাজত করতে হবে। তো সেইটা মোটামুটি পরিকল্পনা হয়ে গেছে। গ্রাহকদের যে ধরনের অ্যাটিটিউড আমরা দেখলাম, তারা প্রস্তুত। যদি সরকার তার নীতি না বদলায় বা সরকারের ভেতর খাপটি মেরে বসে থাকা সেই ব্যক্তি, আগে যেমন এস আলমের মাধ্যমে শুনেছি হাসিনা নয় শেখ রেহানা এই টাকাগুলো সরিয়েছে, এখন হয়তো তারেক নয় সালাউদ্দিন টাকাগুলো সরাচ্ছে বা অন্য কেউ, যেটাই হোক, মোট কথা এই ব্যাংক পরিচালনায় অবশ্যই আস্থাবান কাউকে থাকবে। সে যে দলের হোক, সে যদি জামাতের হয় জামাতের লোক থাকবে, সে যদি অন্য দলের হোক, দলীয় কোনো লোকের দরকার নেই, যে কোনো লোক, কিন্তু তার উপর মানুষের আস্থা থাকতে হবে। কোনো চিহ্নিত ডাকাত যদি ব্যাংকে ঢোকে তাহলে জনগণ তার দায়িত্ব পালন করবে, গ্রাহকরা ঠিক তার আমানত বুঝে নেবে। এবং এই আমানত যদি দেখা যায় যে সবাই আমানত আনতে গিয়ে, ফেরত নিতে গিয়ে, তুলতে গিয়ে যদি দেখা যায় ব্যাংকের টাকা নেই, তাহলে একটা বড় ধরনের ডিজাস্টার ঘটে যাবে বাংলাদেশে। মানুষ সন্তান হারানোর শোক ভুলতে পারে কিন্তু সম্পদ হারানোর শোক কিন্তু ভুলতে পারে না। এই মানুষ রাস্তায় নেমে কি করবে এটা এখন ভাবাও যাচ্ছে না। টাকা ধ্বংস হইলে বা টাকা চলে গেলে, জমানো টাকা, ব্যাংকের টাকাগুলো মানুষের কাছে কলিজার মতো, এই টাকা চলে গেলে মানুষ সহ্য করতে পারবে না। এবং এই সহ্য না করে এরা প্রবলভাবে যখন রাস্তায় নেমে আসবে, ওই 1-2 দিনই সরকারের আসলে পতন হয়ে যাবে। সরকার এই ঝুঁকি কেন নিচ্ছে, আদৌ নেবে কিনা, বা ডাকাতদের কেন আনছে, এই জিনিসটা এখনো আমাদের মাথায় ঢুকছে।